নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকালের মতন আজকেও চলে এলাম আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে, যার বিষয়বস্তু আপনারা থাম্বনেইলে দেখতে পাচ্ছেন। আমি এই আলোচনা যাওয়ার আগে সর্বপ্রথমে আপনাদের আজকের নতুন বছর 2026-এর প্রথম দিনে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণের পক্ষ থেকে প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি। নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আজকের এই আলোচনায় ঢোকার আগে শুধু আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটা একটু শেষ অবধি দেখে আপনাদের মূল্যবান মতামত, যা আমাকে সমৃদ্ধ করে, আমি যার থেকে শিখি, সেই গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন। দুই হচ্ছে যে, যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণকে সাবস্ক্রাইব করতে পারেননি বা যারা আজকে প্রথম দেখছেন, তাদের কাছে অনুরোধ করছি বছরের প্রথম দিনে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর 3 নম্বর হচ্ছে, এই ভিডিওটা যাতে আরও বেশি বেশি মানুষ দেখতে পারে, এটা কিন্তু আপনাদের হাতে। আপনারা যদি একটু ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেন বিভিন্ন পরিচিত জন এবং গ্রুপগুলোতে, তাহলে অনেক বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছবে। আমার কষ্টার্জিত কাজটা মানুষের কাছে পৌঁছক, এইটুকুই আমার পাওনা। দেখুন, গত পরশুদিন বামফ্রন্টের মিটিং হয়েছে। সেই মিটিংয়ে যথারীতি সভাপতিত্ব করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সমস্ত শরিক দল সেই মিটিংয়ে উপস্থিত ছিল। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে, এর আগে যে বামফ্রন্টের মিটিংটা হয়েছিল, সেই মিটিংয়ে শরিকদের বক্তব্য ছিল যে আমরা বাম ঐক্যের পক্ষে, কংগ্রেস বা আইএসএফের সঙ্গে জোট চাইছিলেন না, বিশেষত ফরওয়ার্ড ব্লক, এবং শরিকদের পক্ষ থেকে একটা জিনিস বলে দেওয়া হয়েছিল যে বাম ঐক্যের ওপর বেশি করে জোর দিতে। এবং ফরওয়ার্ড ব্লক ওখানে একটা দাবি করেছিল যে 2021 সালে যে বিধানসভায় যতগুলো আসনে ফরওয়ার্ড ব্লক লড়েছিল, 2021-এর থেকে নাকি এই মুহূর্তে বা তার পরবর্তীকাল থেকে এখনো পর্যন্ত বর্তমান সময়কালে ফরওয়ার্ড ব্লকের শক্তি বৃদ্ধি হয়েছে। তাই ফরওয়ার্ড ব্লক 2021 সালে যে সিটগুলোয় লড়েছিল, তার থেকে এবারে বেশি সিটে লড়তে চায়। বামফ্রন্টের চেয়ারম্যান যথারীতি সমস্ত শরিক দলকে বলেছিল যে আপনারা কোন কোন সিটে লড়তে চান সেগুলো তালিকা জমা দেবেন। কিন্তু দুঃখের হলেও সত্যি, কোনো শরিক দল সেভাবে কিন্তু নির্দিষ্টভাবে আসনগুলো চিহ্নিত করে জমা করেননি। গত পরশুদিনের মিটিং পরিষ্কারভাবে বামফ্রন্টের পক্ষ থেকে শরিক দলগুলোকে চেয়ারম্যান বিমান বসু এবং সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পরিষ্কারভাবে জানিয়ে দেন যে বাম ঐক্য তো অবশ্যই দরকার, বৃহত্তর বামেদেরও এর মধ্যে যুক্ত করতে হবে, এবং সময়ের দাবি বিজেপি এবং তৃণমূল বিরোধী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে আরও বেশি বেশি করে জোটবদ্ধ হতে হবে। কারণ এই মুহূর্তে বড় বিপদ বিজেপি এবং এই রাজ্যে তৃণমূলকে এই রাজ্যে ক্ষমতা থেকে সরাতে হবে, হারাতে হবে, বিজেপিকে আটকাতে হবে। দেখুন, এই বামফ্রন্টের মিটিংয়ের আগে কিন্তু নওশাদ সিদ্দিকীর সঙ্গে সিপিআইএমের পক্ষ থেকে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল। সেটা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম। কি হয়েছিল আমি সে বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। এই মিটিংয়ে খুব পরিষ্কার করে সিপিআইএমের পক্ষ থেকে শরিক দলগুলোকে বলে দেওয়া হয়েছে যে আপনাদের কিন্তু আগামী এই 26-এর নির্বাচনের জন্য প্রত্যেককে আত্মত্যাগ করতে হবে, দলগত স্বার্থ ত্যাগ করতে হবে, অর্থাৎ সিট ছাড়তে হবে। বাংলা কথা, সিপিআইএম বলে দিয়েছে যে আমরা বড় দল, আমরা তো বেশি ত্যাগ করব, কিন্তু আপনাদেরও কিন্তু রেশিও অনুযায়ী সিট ছাড়তে হবে। কারণ বেশ কিছু বামপন্থী এবং ধর্মনিরপেক্ষ শক্তি তারা এবারে আসন সমঝোতা করবে, এবং সেই ক্ষেত্রে বিশেষ করে আপনারা জানেন সিপিআইএমের লিবারেশন
ইতিমধ্যেই কথা হয়েছে, কথা চলছে, তারাও কয়েকটা সিটে লড়বেন বামফ্রন্টের সমর্থনে। এবং আইএসএফের সঙ্গে মোটামুটি বিগত দিনে যে মিটিং হয়েছে তাতে সিদ্ধান্ত একরকম প্রায় পাকাই হয়ে গেছে যে জোটটা হচ্ছে আইএসএফের সঙ্গে, এবং আইএসএফকে তাদের শক্তি বুঝেই আসনগুলো দেওয়া হবে বা তারা বুঝে নেবে। এখন ব্যাপারটা হচ্ছে শরিক দলগুলো ওই পরশু দিনের মিটিংয়ে তারা কিন্তু সরাসরি এই বৃহত্তর জোটের ক্ষেত্রে বিরোধিতা করেনি, কিন্তু আর একবার স্মরণ করিয়ে দিয়েছে যে বামফ্রন্টের ঐক্যটাকে দৃঢ় রাখতে হবে। সিপিআইএমের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, হ্যাঁ সেসব তো হবেই, বামফ্রন্টের বড় শরিক হিসাবে আমরা বাম ঐক্যটাকে ধরে রাখার তো আপ্রাণ চেষ্টা করব। আমরা বিগত দিনেও সিট ছেড়ে ত্যাগ করেছি, আমরা আগামী দিনেও করব, কিন্তু আপনাদেরকেও সিট ছাড়তে হবে, এটা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখুন। এবং সেই প্রেক্ষিতে যেটা ঠিক হয়েছে যে এক একটি দলের সঙ্গে আলাদা আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠক করবে সিপিআইএম। আগামী 6 জানুয়ারি আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক দুটো দলের সঙ্গে সময় ভাগ করে দ্বিপাক্ষিক বৈঠক হবে, একবার আরএসপির সঙ্গে, তারপর ফরওয়ার্ড ব্লকের সঙ্গে, আর 7ই জানুয়ারি সিপিআইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে। এই বৈঠকে মানে একদম এজেন্ডাম অর্থাৎ আলোচ্য বিষয় একটাই, সেটা হচ্ছে সিট শেয়ারিং। কতগুলো সিট তালার লড়বেন সেই তালিকাও নিয়ে যেতে বলেছেন, ওই দিনই মোটামুটি একটা নিশ্চয়তা পাওয়া যাবে। এখন একটা জিনিস, সেটা হচ্ছে আইএসএফ যেমন বলে দিয়েছে যে আমরা ওই পয়েন্টে স্ট্রিক্ট থাকবো না, আমাদের যদি পাওনা থেকে বেশ কিছু ছাড়তে হয়, তারা 75টা আসনের দাবি নিয়ে গিয়েছিল, তারা বলেছে 75টা আসনের মধ্যেই আমাদের ফাইনাল করতে হবে, মানে এই 75টার বাইরে অন্য কোনো আসন দিয়ে সেটা হবে না, কিন্তু সেই ক্ষেত্রে যদি আরও কমে যায় অর্থাৎ গোটা 50 সিটও চলে আসে তাতেও আমাদের অসুবিধা নেই। এখন আইএসএফেরও দায় আছে, কারণ সিপিআইএম বা বিশেষ করে সিপিআইএমের সমর্থন ছাড়া আইএসএফের যে নির্বাচিত বিধায়ক নওশাদ সিদ্দিকী কিন্তু জিততে পারবেন না। কারণ গতবারে নওশাদ সিদ্দিকী যে ভাঙড় থেকে সংযুক্ত মোর্চার হয়ে দাঁড়িয়েছিলেন, মাথায় রাখতে হবে ওই সিটটাই কিন্তু সিপিআইএম লড়ত। তো ওই সিটে এবারে ভাঙড়ে এবারে যথারীতি আইএসএফই লড়বে, নওশাদ সিদ্দিকী লড়বে, কিন্তু সেক্ষেত্রে নওশাদ সিদ্দিকীদের অতিরিক্ত আসনও দিতে হবে, ছাড়তে হবে, সেটা সিপিএম রাজি হয়েছে। অন্য শরিক দলগুলো মুখে কিছু না বললেও তারা কিন্তু সেদিকে সরাসরি বিরোধিতা করেনি। এখন দেখুন, খুব পরিষ্কার করে বলি, এই 6 তারিখ এবং 7 তারিখের মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা নিশ্চয়ই আপনাদের আপডেট দেব। যদি কোনো শরিক দল এক্ষেত্রে মানে আপত্তি করেন, যদি ওই 21 সালের থেকে বেশি সিট দাবি করেন, অথবা জোট হয়ে যাওয়ার পরে আইএসএফের বিরুদ্ধে যেরকম ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছিল দেগঙ্গায় উপনির্বাচনে বা বিধানসভা নির্বাচনে, সেই রকম যদি কিছু করেন, তাহলে কিন্তু পরিষ্কার করে তিনি কিন্তু এই জোট ভাঙার জন্য বা তৃণমূলকে বিজেপিকে সুবিধে করিয়ে দেওয়ার জন্য একেবারে চিহ্নিত হয়ে থাকবেন। আশা করি সেই ভুল কোনো শরিক দলই করবেন না, কারণ তারা জানেন আমাদের ওজন বুঝে ভোজন করতে হবে। মিটিংয়ে উপস্থিত বামফ্রন্টের 8 জন শরিক, একটা হচ্ছে মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক, আরেকটি হচ্ছে আরসিপিআই। তাদের পক্ষ থেকে বলা হয় বামফ্রন্ট চেয়ারম্যানকে যে আমরা আগে লড়তাম বামফ্রন্টের শরিক হিসাবে, এবং আমরা সেক্ষেত্রে সিপিআইএমের প্রতীক চিহ্ন নিয়েই লড়তাম, তো আমরা এবারে আবার লড়তে চাই, আমাদের একটু সুযোগ করে দিন। তখন বিমান বোস বলেন যে আগে এই চ্যাপ্টারটা মিটে যাক 6-7 তারিখে, তারপরে নিশ্চয়ই আপনাদের ব্যাপারটাও ভেবে দেখব। আর কংগ্রেসের কথা একটু বলে নিই, সেটা হচ্ছে কংগ্রেস প্রথমে 294টা কেন্দ্রেই এককভাবে লড়াইয়ের কথা বললেও গত 28শে ডিসেম্বর অর্থাৎ এই 28 তারিখ, কয়েকদিন আগে 28শে ডিসেম্বর কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ছিল। সেই প্রতিষ্ঠা দিবসে প্রদেশ কংগ্রেস দপ্তরে পতাকা উত্তোলন করেন শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেসের সভাপতি, এবং তিনি পতাকা উত্তোলনের পরে
তার ঘনিষ্ঠ কয়েকজন নেতাকে নিয়ে তার ঘরে বসেন এবং সেখানে জোট প্রসঙ্গে আলোচনা হলে শুভঙ্কর সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সত্যি তো 294টা আসনে আমাদের লড়ার ক্ষমতা তো নেই, কারণ কংগ্রেসের শক্তি মূলত মুর্শিদাবাদ, মালদা এবং দিনাজপুর। বলছে যে সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে যেভাবে এআইসিসি থেকে 294টা আসনের কথা লড়ব বলে বলা হয়েছিল, আমি সেভাবেই বলেছি। এখন যা পরিস্থিতি তাতে করে আমরা প্রদেশ ওই এআইসিসিকে আমরা জানাবো। এআইসিসি সেই ক্ষেত্রে যদি কোনো কিছু ভাবে তাহলে সেই মতনই আমরা চলবো। কারণ কংগ্রেসের একটা কথা বন্ধু বলে দিই, সেটা হচ্ছে একটা ভয় আছে যে তাদের যে মূল শক্তি মুর্শিদাবাদ, মালদা এবং দিনাজপুর, এই সব জায়গায় কিন্তু ইতিমধ্যেই আইএসএফ সভা করে তাদের শক্তি প্রদর্শন করে দিয়েছে। এবং বিগত লোকসভা 24 সালের নির্বাচনে অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম হারলেও মুর্শিদাবাদ জেলাতে কিন্তু বামফ্রন্টের ভোট প্রাপ্তি ভালোই ছিল, মালদাতেও ছিল, দিনাজপুরেও ছিল। স্বাভাবিকভাবে কংগ্রেস জানে যে আজকে যদি সেই জেলায় আইএসএফ তো আছেই, অন্য কোনো দলের সঙ্গে বামফ্রন্টের বা আইএসএফের একটা প্যাসিভ আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তাহলে কিন্তু কংগ্রেস তাদের হাতে পেন্সিল ছাড়া কিছু থাকবে না। তাই তারা রিথিঙ্ক করছে, এটুকু জানিয়ে রাখলাম। খবর পেলে অবশ্যই আপনাদের জানাবো, আপনারা মতামত জানাবেন। আজকে এটুকুই, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।